ভাবতরঙ্গ লিখনীতে বেলাসিক পর্ব সংখ্যা 5। ফাগুনেরও মোহনায় মন মাতালো মহুয়ায় রঙিন এ বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনেরও মোহনায়। মায়ের নীলরঙা শাড়িটি অঙ্গে পেঁচিয়ে কিশোরী প্রসাধনী বিনাও গোলগাল মুখটা থেকে চোখ ফেরানো দায়। ঘুঙুর পায়ে গানের তালে তালে নিজেকে সাজায় সে। ঠোঁটে ঈষৎ হাসি দেখা মিলল কি? অর্ণিতা সরকারকে সচরাচর হাসতে দেখা যায় না। তাকে হাসতে দেখা সাপের 7 পা দেখার মতোই। কিন্তু সে যখন নাচের মুদ্রা ফোটায় তখন তার সুশ্রী মুখে আলাদা দ্যুতি ছড়িয়ে পড়ে। তার আকুতি ভরা ছোট ছোট চোখ দুটো হাসে। আজও তার ব্যতিক্রম নয়। পাতা মেয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। রূপক আর অর্ণিতা যুগলবন্দী হয়ে গানের তালে তালে নাচছে। সে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ট্রে হাতে। তাকে দেখি রূপক নাচ থামিয়ে উচ্ছ্বসিত বদনে বলে, আমা, তোমার বদরাগী মেয়ে আমাকে ডান্স শিখিয়ে দিল। দেখছো কত সুন্দর করে নাচছিলাম আমি। দাঁড়াও, আমি ক্যামেরা অন রেখেছি, তোমাকে ভিডিও দেখাই। অনিতা কিছু বলল না। গম্ভীর মুখে ঘুঙুর খুলে রাখলো। পাতা মেয়ে খোলা গাল গাল টানটানিতে বিরক্ত বোধ করছে অনিতা। বিমর্ষ মুখে বলল, না, মন খারাপ করা উচিত না। তুই চিল থাক, তোর পাপা আছে তো সব চিন্তার পাহাড় নিজ মাথায় রাখার জন্য। পাতা হেসে বলল, পাস্তার বাটি এনে মেয়ের হাতে দেয়। অর্ণিতা হাতে নিয়ে গম্ভীর গলায় শুধায়, ওরা কি সত্যি ব্রোর নামে কেস করেছে? তোকে কে বলল? প্রশ্ন করলে উত্তর দিতে হয়, পাল্টা প্রশ্ন করতে হয় না। যেটা জিজ্ঞেস করলাম সেটার জবাব দাও। পাতা নাক মুখ কুচকে নেই। এই মেয়ে কথা বললেই না কিছু ম্যানারলেস লোকটার গন্ধ পাওয়া যায়। পুরোই কাঠগোট্টা গোছের। এক কথায় ম্যানারলেস। সে উত্তর দিল না। অর্ণিতাও দ্বিতীয়বার শুধালো না। এটা তার বৈশিষ্ট্যের কাতারে পড়ে না। সে পাস্তা খায়, সস ছাড়া ঘাস ঘাস লাগে। এর মধ্যেই প্রহর সস হাতে আসতে দেখা যায়। রূপক তাকে দেখেই ডাকলো, ওলাফ, সসের বোতল দে। প্রহর মাথা নেড়ে মিষ্টি হেসে বলল, আপনি আগে, তারপর তুমি। ফুটবল খেলতে নিয়ে যাব না তোকে, আজ বিরাট ম্যাচ আছে বুঝলি। রূপক লোভ দেখায়, কিন্তু প্রহর লোভী না। সে বোনের কাছে সস নিয়ে যায়। মিষ্টি হেসে বলল, আপনি, আমি দিচ্ছি, কেমন? বলেই সসের ঢাকনা দাঁত দিয়ে কামড়ে খুলে ফেললো। সস পড়তে দেরি হয় বিধায় ঝাঁকায়। দুর্ঘটনা তখনই ঘটল। সস ছিটকে অর্ণিতার চোখে মুখে গায়ে লেগে যায়। প্রহর ভীতুচিত্তে বলল, সরি আপনি, বেরোচ্ছিল না তাই। পাতা আঁচল দিয়ে মেয়ের মুখ মুছে দিতে চায়। অর্ণিতা বাধা দেয়। পাস্তার বাটি মেঝেতে ছুঁড়ে ফেলে। পাস্তা ফ্লোরে মাখামাখি। কড়ির প্লেটে ভেঙে চুরমার। প্রহরের হাত থেকে সস ছিনিয়ে ফিটকি মারে অর্ণিতা। বাজ খাই গলায় ধমক দেয়, Did I told you add the sauce? Then why did you overdo it? প্রহর ভয়ে মায়াম্মার পিছনে লুকিয়ে যায়। পাতা মেয়েকে চোখ রাঙায়। আইএলস করে বলে কথায় কথা ইংরেজি ছাড়া বন্ধ করো। আর অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে তাই বলে এভাবে ধমকাবে? হাউ রুড ইউ আর। ওরু ভালোবেসে ঢেলে দিতে চেয়েছিল, কিন্তু তোমার মতো এত খারুস আর কি করে ভালোবাসা বুঝবে? আর খাবার ফেললে কেন? বাপের রাজার ধন বললে খাবারের মূল্য বুঝতে শিখছো না তাই না? ঘর থেকে বেরিয়ে দেখো, হাজার হাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, আর তুমি তা উপরা পাও বলে ফেলার সাহস দেখালে। খাবার নষ্ট করলে তো খাবারের অভাব পড়বে না তাই না? ওকে, আজ রাতের খাবার বন্ধ তোমার। অর্ণিতা হনহনিয়ে চলে যায়। চোখ জ্বলছে, সাথে রাগে মাথা পুড়ছে। পাড়াতা বিরক্ত মুখে মেয়ের প্রস্থান দেখে, এই মেয়ে কবে শুধরাবে? বাপের অতি লাড দিয়ে বিগড়েছে। আমি সত্যি অনেক সরি মাম্মাম, প্রহর কাঁদো কাঁদো মুখে বলল। পাতা ছেলেকে কোলে তুলে নেয়, গাল চেপে চুমু দেয়। প্রহরের কালো মুখটায় পরিবর্তন আসে না। তার জন্য আপনি কষ্ট পেলে আপনিকে আবার সরি বলতে হবে। অর্ণব উদাসী ভঙ্গিতে বাড়ির আঙিনায় মরিচা ধরা দোলনায় বসে আছে। হাতে সেই প্লাটিনামের রিং। ঘুরিয়ে ফিরিয়ে সেটা সে দেখছে। এটা তার পছন্দের কাজের মধ্যে একটা। দূর থেকে কারো আগমন বার্তা টের পেতেই সন্দর্পণে রিংটা লুকিয়ে রাখে। এই ভোরদা বোর বয়, একা একা এখানে কি করছিস? দূর থেকে চেঁচিয়ে উঠল ও আনিকা। অর্ণব শুনেও না শোনার মতো ভান করে বসে রইল। সেন্টার ফুট মুখে পড়ে চিবাতে লাগলো। আনিকা সাড়া না পেয়ে নিজেই এগিয়ে আসে, এসেই পিঠে কিল বসিয়ে দেয়। অর্ণব কিছু
বলল না। আনিকা কপালে ভাঁজ ফেলে বলল, কি হয়েছে রে, হুতুম পেঁচার মতো মুখ বানিয়ে আছিস কেন? অরুণাভ জবাব দেয় না, মুখটা ভীষণ বানিয়ে রাখে। আনিকা ধপাস করে পাশে বসে। তার আশেপাশে বয়ে বেড়ানো দমকা হওয়া বেশ ফুরফুরে মেজাজের। লিপস্টিক রাঙা ঠোঁট থেকে হাসি সরছে না। সে খানিকটা লাজুক হেসে বলল, তোর সাথে কথা আছে বুঝলি, দারুণ কিছু ঘটে গেছে। অরুণাভ বিষণ্ণ মুখে এটাই কৌতূহল মনে পড়ে। আনিকা ওই কৈতরীর বাচ্চার সাথে দেখা করতে গিয়েছিল। এখন কত বাজে ঘড়িতে? 2:30টার মতন। সেই ভোরবেলায় বেরিয়েছে, এখন ফিরছে। ছাই চাপা আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে ওর মন বাগিচায়। দাঁতে দাঁত চেপে বলল, কি অঘটন করেছে? কৈতরকে মনে ধরেছে তাই নাকি আবার? আনিকা অরুণাভের মুখের দিকে ফেরে না, ফিরলে দেখতে পেত মুখটায় রক্ত জবার মতো হয়ে এসেছে, কপালে নীল শিরা উপশিরা দৃশ্যমান। আনিকা বুঝতে পারে কৈতর কাকে বলা হচ্ছে, তবু শুধায়, কৈতর কে রে? অরুণাভ চুপ থাকলো। আনিকা বলল, সে বাদ দে, তুই কি জানতিস আজ আমি তৈমুর নেওয়াজের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম? সে জানি, কিন্তু ভাগ্য আজ তোর ফেভারে ছিল। আনিকা বুঝলো না তার কথার মানে। অরুণাভ জানতে চাইলো, তা কেমন ছিল ফার্স্ট মিটিং? পছন্দ হয়েছে গাধাটাকে? আনিকা মুচকি হেসে বলল, খারাপ না। অরুণাভের গায়ে কেউ কিছু বিচুটি বাঁধা ঘষে দিল। আনিকা উৎসাহের সাথে বলল, লোকটা অনেক ধৈর্যশীল। আমি এত বিরক্ত করেছি তবুও মুচকি হেসে আমাকে এনকারেজ করে গেছে। একটু ব্যাকডেটেড হলেও চমৎকার মাইন্ডের, আর আমার সাথে ভালোই বিহেভ করেছে। ওনার আচরণগুলো চোখে ধরা পড়ার মতোই, খুব সাবলীল চলাফেরা আর নিতান্তই ভদ্রলোক। একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে প্রথম মিটিংয়ে তুই আহাম্মকটার প্রশংসায় ভাসছি। তুই গাধি জানতাম, কিন্তু এতটাও গাধি সেটা জানতাম না। এই গাধা তোকে উল্লু বানিয়েছে। বেশি সাধুগিরি দেখানো মোটেই ভালো লক্ষণ না। আর ও তোকে ইমপ্রেস করার জন্য নিজেকে প্রস্তুত করে এসেছে। সব চাল রে চাল, তোকে ফাঁদে ফেলার চাল ছিল রে ওটা। আর তুই ফেঁসে গেছিস, মাথায় তোর গোবরও নেই, পুরাই ফাঁকা। অরুণিতা ফুঁসে ওঠে, ব্রেঞ্চ ছেড়ে অরুণাভের সামনে দাঁড়ায়, রাগ সরে বলে, আমি কিন্তু রেগে যাচ্ছি। হো কেয়ার্স? ভাবনাসীনভাবে জবাব দিল অরুণাভ। আনিকা দাঁত কটমট করে বলে, জানিস তুই কতটা বিরক্তকর মানুষ? হ্যাঁ জানি। তুই কি রেগে যাচ্ছিস? আমি কেন রাখবো? তোকে দেখে মনে হচ্ছে রেগে আছিস। তাহলে রেগে আছি। কেন রেগে আছিস? আমি রেগে আছি যে সেটা যেহেতু বুঝতে পেরেছিস, তাহলে এটাও বুঝে নে কেন রেগে আছি। আমার কিসের ঠেকা? তাহলে চুপ থাক, আমার চোখের সামনে থেকে দূর হ। সরবো না, কি করবি? থাপড়ে গাল লাল করে দিব। হাত আমারও আছে। অরুণাভ উঠে দাঁড়ালো, ঠাস করে চড় মেরে দিল গালে। বেশ জুড়েই পড়েছে চটটা। আনিকা গালে হাত দিয়ে দাঁড়িয়ে হইল। সে এখনও বিশ্বাস করতে পারছে না চটটা সত্যি মেরে দিয়েছে। এখন তোর হাত দেখা। অরুণাভ রাগ এখনও কমেনি। আনিকা গালে হাত রেখে স্বাভাবিকভাবে বলল, তোকে আমার একটুখানিও সহ্য হয় না। অরুণাভ রাগে মন্ত্রপুত ঘি ঢেলে দেয় বাক্যটি। আনিকার কাঁধ ঠেলে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে, তো জানা তোর কৈতরের কাছে তাকে তো খুব ভালো লেগেছে, তাকে তো খুব সহ্য হয় তোর। আনিকা 2 কদম পিছিয়ে যায়, নিজেকে সামনে নিয়ে বলল, চিল্লাচ্ছিস কেন তুই? আর তুই না বললেও আমি তৈমুরের কাছেই যাব। শুনেছিস তুই? এত ভাব ভালো না। একদিন মুখ থুবড়ে পড়বি আর ওঠার অবস্থা থাকবে না। আকস্মিক অরুণাভর বিড়ালের চোখ জলগণা জমতে চায়। সে মুখ অন্যদিকে ফিরিয়ে কাটকট সুরে বলে, আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না। তোকে কে বলেছে আমি তোকে নিয়ে ভাবি? অরুণাভ আবারও আনিকার চোখে চোখ রাখে। ভাবিস না? কুকুরে কামড়ায়নি যে আমি তোকে নিয়ে ভাববো। তো কাকে নিয়ে ভাবিস? কৈতরকে নিয়ে নাকি হোম টিউটর সুফিয়ানকে নিয়ে, কিংবা ওই সিনিয়র তমাল? যাকে নিয়ে এই ভাবি সেটা আমার বিষয়, তোর দেখার বিষয় না। অবশ্যই আমার বিষয়। আনিকা থমকালো, মিনিটের মাঝে নিজেকে সামলে বলল, কেন তোর বিষয়? অরুণাভ এক হাত প্যান্টের পকেটে হাতের আঙুলে রিং ঘোরাচ্ছে। কথারা শ্বাসনালীর বারংবার কুণ্ডলি পাকিয়ে সরজ্জু বরাবর আসলেও পরিস্ফুটিত হতে পারছে না। প্রত্যাখ্যান হওয়ার ভয়। আর সে আবার রাগ দেখায়, কারণ আমি তোকে মোটেও সহ্য করতে পারি না। তোর পছন্দ করা না করা নিয়ে আনিকা সরকারি কিছু আসে যায় না। তাকে পছন্দ করার লোকের অভাব নেই। আনিকা অরুণাভের চেয়ে দ্বিগুণ ঝাঁঝালো গলায় বলল। অরুণাভ চোখ পাকিয়ে বলল, একদম তেজ দেখাবি না। আনিকা একদম এগিয়ে কাছে এসে মাথা উঁচিয়ে বলল, 100 বার দেখাবো। কি করবি? ওই পুকুরে চুবিয়ে ধরবো। আম্মু তোকে এই কারণে সহ্য করতে পারে না। তোর মাঝে ন্যূনতম ভদ্রতাবোধ নেই। তুই চরম মাত্রার অসভ্য।
অভদ্র, আম্মু ঠিকই বলে, তুই বদরাগী উগ্র মেজাজের বক্ষে যাওয়া ছেলে। অরুণাবের শান্ত চোয়াল শক্ত হয়। আনিকা হাঁসফাঁস করে, কোমরে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে হাঁ করে শ্বাস নেয়। স্বাভাবিক হতেই খানিকটা নরম সরে বলল, ভোর তুই এমন কেন? একটু বোঝার চেষ্টা করিস না? মা এমনিতে তোকে পছন্দ করে না, তুই তার উপর আরও উল্টাপাল্টা কাজ করে বেড়াস, নিত্যদিন নিত্য ফ্যাসাদ টেনে আনিস। এভাবে চললে মা তোকে কখনোই পছন্দ করবে না। কারো পছন্দ অপছন্দ নিয়ে আমার কিছু যায় আসে না। কারোর জন্য ভালো সাজার নাটক আমার দ্বারা হবে না। আমি যেমন ঠিক তেমনই। ইউ উইল হ্যাভ টু এক্সপেক্ট মি অ্যাজ আই অ্যাম। আনিকা চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে বলল, তাহলে তুই খা। অরুণাব ভ্রু কুচকালো। আনিকা চলে যেতে নিয়েও কি মনে করে ফিরে এসে বলল, অরুণাবের মুখোমুখি দাঁড়িয়ে বলল, অরুর স্কুলে আবার কার সাথে লাগলি? শুনলাম থানা কেস অবধি চলে গেছে ঘটনা। এরকম হলে তো তোর ক্রিকেট কেরিয়ার শুরু হওয়ার আগে খতম হয়ে যাবে বোর। তখন শেষে সেটুকু হারিয়ে যাবে। অরুণাব ছোট চোখে চোখে বলল, কেরিয়ার আমার চিন্তাও আমার। তুই ব্যস্ত কেন হচ্ছিস কুটনিপুরি? আনিকা ক্লান্ত বোধ করে চলে যায়। ধপধপ পায়ে ফেলে কোনো মতে ঘর অব্দি নিজেকে টেনে নিয়ে যায়। ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। স্বস্তির শ্বাসটুকু নিতে পারছে না। মায়ের ডাক শোনা যায়। আনিকা বিছানা ছাড়তে নিবে, চুলে টান পড়ে, মাথায় হাত দিতে চোখ মুখ ফ্যাকাশ হয়ে যায়। চুল ছাড়িয়ে আয়নার সামনে দাঁড়ায়। দুঃখে কষ্টে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। চুলের সেন্টার ফুট লেগে আছে। বুঝতে একটু অসুবিধা হয় না কার কাজ। খচ্চর ছেলেটাকে আজ সে মেরেই ফেলবে। অরুণাব আবারও ব্রেঞ্চে বসে কী করবে ভেবে বের করতে পারছে না। সব তো ঠিকই চলছিল। হুট করে চাচিমণি আনিকার বিয়ে নিয়ে কেন পড়লো? উফ, অসহ্য লাগছে সব। ভাউ। অরুণাব মুহূর্তের ব্যবধানে বিষণ্ণ মুখে হাসি ফুটে উঠল। পিছনে ফিরে ভয় পাওয়ার ভান করে ছোট্ট প্রহর পেট চেপে হেসে কুটি হাসতে হাসতে কোটরে পানি জমেছে তার। অরুণাব চোখ পাকিয়ে বলল, ভেরি ব্যাড বয় ওলাফ। ভাইটুস তো ভয় পেয়ে গেল। প্রহর হাসতে হাসতে কান ধরে বলল, ভেরি ভেরি সরি ভাইটুস। সরি বলতে হবে না ওলাফ, বরং থ্যাংক ইউ সো মাচ ভাইটুসের মন ভালো করে দেওয়ার জন্য। অরুণাব প্রহরকে পাশে বসিয়ে দেয়। পরিপাটি চুলগুলোকে এলোমেলো করে দেয়। আব্বু কি লাল টুকটুকে বউ এনে দিতে রাজি হলো? প্রহর বড় বড় চোখ বানায়। না না, আমার বউ চাই না। বউ খুব পচা জিনিস, ওরা বরদের রক্ত খায়। অরুণাবের কপালে ভাঁজ পড়লো। এসব কে বলেছে? পাপা বলেছে। পাপা মিথ্যে বলেছে। বউ তো খুব ভালো হয়, সে তোমার সব কাজ করে দিবে, স্কুলের হোমওয়ার্ক থেকে শুরু করে শুয়ের লেজ বাঁধা তোমার সাথে খেলবেও, বুঝলে? প্রহরকে চিনি দেখালো। ভাইটুস আমার বউ নেই কেন তবে? অরুণাব দুঃখী মুখ বানিয়ে বলল, তোমার পাপা চায় না তাই। সে ভাবে এখন তার কলিজা এইটুকুন আছে। কিন্তু সেটা তো সত্যি না, তাই না? আমি তাহলে পাপাকে বলবো ভাইটুসের জন্য সুন্দর একটা বউ আনতে। সো সুইট অফ ইউ ওলাফ। ভাইটুস লাভস ইউ সো মাচ। অরুণাব ঠোঁট চেপে হাসলো। প্রহরও হেসে বলল, ওলাফ অলসো লাভ ইউ ভাইটুস কাছে আসো না। অরুণাব ঝুঁকে আসে। প্রহর তার গালে চুমো দিল। অরুণাব হাসলো। ভাইকে কোলে নিয়ে সারা মুখে আদর করে দিল। শক্ত করে জড়িয়ে ধরে বলল, মাই লিটল ওলাফ, ভাইটুসের হ্যাপিনেস তুমি। স্টাডি রুমে চিন্তিত মুখে বসে অরুণ সরকার। পাশে আরিয়ান কালো ফ্রেমের চশমা পরে ল্যাপটপে কাজ করছে। ওর চশমার উপর দিয়ে আর চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, সোশ্যাল মিডিয়ার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। এক কথায় নেট দুনিয়ায় তোলপাড় জ্বালাচ্ছে। পজিটিভিটির সাথে নেগেটিভ ইম্প্যাক্টও ফেলছে ভাই। আমি কেসটা হ্যান্ডেল করে নিব, কিন্তু ওর গায়ে যে মুসলিমের ট্যাগটা লাগবে সেটা আর উঠবে না। তাই তুমি যদি বাদী পক্ষের সাথে সমঝোতা করে নাও তাহলে সব ঝামেলা চুকে যায়। ঠান্ডা মাথায় ভেবে দেখো না। অরুণ সরকার ভাবলো না, গম্ভীর গলায় বলল, দোজ টু সন্স of beaches harassment my girl, and you expect me to scroll to them for a settlement? How the hell did then thought even cross your mind? ডোন্ট গেট অ্যাংরি। আমাকে কী করতে হবে সেটা বলো। ছোট ছেলে দুটো সহ ওদের বাপ মায়ের নামে কেস ফাইল করো। ভাই, এতে কি অরুণিতার স্টেটমেন্ট লাগবে? ওকে নিয়ে কোর্ট কাচারি থানা পুলিশ না করলে কি হয় না? কেসটা ওদের ভয় দেখানোর জন্য, যেন ওরা কেস তুলে নেয়, আবার আমাদের হাতে পায়ে পড়ে কেস ওঠানোর জন্য। তারপরও বাড়াবাড়ি করলে অরুণ সরকার ওদের হাল বেহালের চোখ করুণ বানিয়ে তুলবে। আরিয়ান খুব করে কাশলো। যাই বলো, ভোর ছেলে দুটোর অবস্থা নাজুক করে ছেড়েছে। মরতে মরতে বেচেছে কোনো রকম। কি রাগ
তোমার ছেলের আল্লাহ, ভিডিও দেখলেই তো আমার বুকটাই ধপধপ করে উঠতেছিল। অরুণ কিছু বলো না, তার চিন্তা ভিন্ন জায়গায়। সামনে সপ্তাহে ছেলের বিপিএল শুরু, এর মধ্যে কিছু একটা যদি হয়ে যায়, আবার কোনো ঝামেলা উদয় না হয়। রুবি কফি রাখে টেবিলের ওপর। অরুণ ধোঁয়া ওঠানো মগ তুলে চুমুক বসায়। রুবি আরিয়ানের পাশে চেয়ার টেনে বসে বলল, ভোরের অ্যাঙ্গার ইস্যু মারাত্মক। আমি বললে আপনাদের ভালো না লাগতে পারে, বাট এরকম চলতে থাকলে একদিন বড় ঝামেলা ক্রিয়েট করবে। ছেলে দুটোর অপরাধ করেছে, কয়েকটা থাপ্পড় মেরে দিয়ে হুমকি ধমকা দিলেই মেনে যেত। একেবারে আইসিইউতে ভাবা যায়। অরুণিতা না থামালে মরে টেরে যেতে পারতো। হো নোস তখন কীরকম সিচুয়েশন ক্রিয়েট হতো। আরিয়ান ভাইয়ের দিকে তাকায়। অরুণ ভাবান্তর দেখাও না। রুবি হাসলো। আনিকার সাথে ভোরের একদণ্ডই পড়ে না, সবসময় খ্যাট খ্যাট লেগেই থাকে। এত বড় হয়েছে তারপরও মারামারি চুলোচুলো লেগেই থাকে। অথচ ভাইয়া আপনি ওদের দুজনকে একসাথে জুটে থাকছেন, এদের বনিবনা হবে? আপনি গ্যারান্টি দিতে পারি না, আমি গ্যারান্টি দিতে পারবেন না কখনো। আর আপনি বলছেন রিস্ক নিতে, নেওয়ার পর বনিবনা যদি না হয় তখন আমার মেয়েটার কী হবে? তাছাড়া ভোরের যে মাত্রা অ্যাঙ্গার ইস্যু, আমার মেয়েটাকে মেরে বস্তাবন্দি করে ফেলে আসবে। আরিয়ান রুবিকে চাপা স্বরে সম্বোধন করে। রুবি শোনে না। অরুণ রুবির চোখে চোখ রেখে বলল, আমি প্রস্তাব দিয়েছিলাম আরিয়ানের কাছে, আরিয়ান জুৎসই লাগেনি, তাই ও রিজেক্ট করে দিয়েছে। আই এক্সপেক্ট দ্যাট। আমি দ্বিতীয়বার বলেছি এ ব্যাপারে, আর তোমার সাথে তো এ বিষয়ে আমার কোনো কথাই হয়নি। প্লিজ স্টপ দিস রুবি। আমার কলিজা ভালো না, ভালো কারো হাতেই মেয়েকে তুলে দাও, আমি দোয়াই দেবো। এই বিষয়টাকে আর বাড়াবো না, আমি চাই না বাচ্চাদের মধ্যে এই বিষয়টি যাক। রুবি থমথমে মুখে সায় জানালো। অরুণ ভাইয়া তো কথা বাড়াবে না, কিন্তু ভোর ছেলেটা যে ও মাত্র অতিরিক্ত ঘাটতেরা। অরুণ চুমুকে গরম কফি গলাধকরণ করে মগ রাখলো। যেহেতু তোমাদের দুজনেরই পছন্দ, তাই তৈমুরের সাথে কথা আগাও। আনিকা পজিটিভ সাইন দিয়েছে। রুবির সাথে এ বিষয়ে কথা হয়নি আনিকার। আরিয়ান স্বস্তি ফিরে পায়। ভাইয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে তার অনেক কাঠগড় পোড়াতে হয়েছে। রুবির মতো সেও চায় না ভোরের সাথে আনিকার কিছুমিছু হোক। তার সমস্যা ভোর বা তার উগ্রপানায় নয়, তার সমস্যা চোখ খোলা যায়। ছোটোবেলা থেকেই ভাই বোনের মতো সম্পর্কে বড় হয়েছে দুজন, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক কেমন একটা বিদঘুটে লাগবে না? তাছাড়া নতুন সম্পর্কের জেদ ধরে যদি পুরনো সম্পর্কে ফাটল ধরে, তখন সব সম্পর্কের ফাটল আবশ্যক হয়ে পড়বে। আর এটা ফেলে দেওয়ার মতো না যে দুজনের চুলোচুলি সম্পর্ক, তাদের মধ্যে ভাব কীভাবে হবে? অরুণাভ ভোর সরকার স্টাডি রুমের দরজায় দাঁড়িয়ে সবটা শুনে। সে বাবার ডাকে এসেছিল, এসে এমন একটা ধাক্কা খাবে সে ভাবতে পারেনি। আব্বু তার মানে তার মনের খবর সম্পর্কে অবগত, তাই প্রস্তাব রেখেছিল। কিন্তু আব্বু প্রপোজাল দেওয়ার পরেও চাচু প্রত্যাখ্যান করেছে। ব্যাপারটা হজম করতে পারল না। সে কি এতটাই অযোগ্য, এতটাই খারাপ ছেলে? অরুণাভ থমথমে মুখে নিজ ঘরে ফিরে আসে। ধরাম করে দরজা লাগিয়ে একটা ফ্লাওয়ার বাস হাতে তুলে নেয়। ড্রেসিং টেবিলের ঝকঝকে আয়নায় চুরমার করে দেয় নিমিষে। একে একে ঘরের সবকটা ফ্লাওয়ার বাস আছড়ে পড়ে। পুরো ঘরময় ভাঙা কাঁচ, ফ্লাওয়ারের ভাসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের ভিড়ে তাজা ফুলেরা পিষে যাচ্ছে। অরুণাভ ফুলগুলোর দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে। দরজা ধাক্কাধাক্কির পর্ব শুরু, অথচ অরুণাভের রাগ বিন্দুমাত্র কমেনি, উল্টো তড়িঘড়ি করে বাড়ছে। ইচ্ছে করছে ঘরে সহ নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিতে। বাবরির চুলগুলো টেনে বিড়বিড় করে বলল, কাম ডাউন অরুণাভ, কাম ডাউন, ডোন্ট গেট অ্যাংরি, এভরিথিং উইল বি ফাইন। দুই হাতে চোখ মুখ ডলে দরজা খুলে দেয়। মাকে দেখে অরুণাভ হাসার চেষ্টা করে। পাতা ভেতরে ঢুকে অগাধ বিস্ময় নিয়ে পুরো ঘর দেখে নেয়। ক্লান্ত স্বরে বলে, আবার কি হলো? পাতা শান্ত চোখে ছেলের জবাব শোনার অপেক্ষায় থাকে। চোখ দুটো লাল হয়ে আছে। পাতা একটু ধ্যান দিলেই জলকণা ঝরে পড়বে। পাতা উদ্বিগ্ন হয়ে বলল, আব্বু কি হয়েছে তোমার? অরুণাভ চোখের পানি লুকাতে বড় করে তাকালো। চোখের মনি অস্থির। স্নান হেসে বলল, আমি খুব বাজে ছেলে আম্মু, তাই না? কে বলেছে? আমার ছেলের মতো দুটো ছেলে হয় নাকি? কি হয়েছে বাচ্চা? অরুণাভ আবারও হাসলো। দু হাত বাড়িয়ে মাকে জড়িয়ে ধরে মাথায় ছোট ছোট চুমু দেয়। সেথায় থুতনি ঠেকিয়ে নীরব থাকে কিছু পল। আশ্চর্য, একটু আগেও রাগের মাথা ফেটে যাচ্ছিল, অথচ এখন সব ঠান্ডা। মায়ের ছোঁয়া সত্যি জাদু আছে। যে জাদু সমস্ত ভয়, দুঃখ, গ্লানি, কঠিন থেকে কঠিনতর মুহূর্তকে আসান করে দেয়। সব সমস্যার একটা সমাধান মিলে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু না আম্মু, আমি একটু বেরোবো, আমার ম্যাচ আছে, তুমি প্লিজ আব্বুকে ম্যানেজ করো, ইটস ইম্পর্টেন্ট। পাতা চিন্তা বাড়লো বই কি, বাচ্চারা বড় কেন হয়? ছোট ভোর হলে কেঁদে কেটে সব উগড়ে দিত। পাতা জোর করে না। ভোর এখন ছোট বাচ্চাটি নেই, 20 বছরের যুবক, যার রগে রগে রাগ।
খুব দ্রুতই রেগে যায় ছেলেটা। নিশ্চয়ই সকালের ঘটনা নিয়ে এখনও রেগে আছে। তাছাড়াও সোশ্যাল মিডিয়ার ফুটেজটি ভাইরাল হয়েছে, মানুষের নানা মন্তব্য আছে। সে শান্ত স্বরে বোঝানোর চেষ্টা বলল, বাইরে যাওয়ার অনুমতি তো আমিও দিচ্ছি না। সকালের ঘটনার জেরে যদি কেউ তোমার পিছু লাগে, না বাবা না, তুমি বরং প্রহরকে নিয়ে ছাদে খেলো। অর্ণব বিরোধিতা করলো, মাকে ছেড়ে গায়ে হুডি জড়িয়ে নেয়, স্পোর্টস ব্যাগ কাঁধে তুলে নেয়। মায়ের উদ্দেশ্য ভুবন ভোলানো হাসি দিয়ে উপহার দিয়ে বলল, আম্মু তুমিও আব্বু সুর গাইছো, আমি কি ছোট বাচ্চা নাকি? আর এভাবে কতদিন আটকে রাখবে? আমি যাচ্ছি মানে এখনই যাচ্ছি, তুমি চিন্তা করিও না, তোমার ছেলে কিচ্ছু হবে না, জাস্ট টেক ইট ইজি। পাতা বারণ করে, অরুণাব শোনে না, হনহনিয়ে বেরিয়ে যায়। পাতার ভয় হয় সকালে ঘটনার জের ধরে যদি ছেলেটার পেছনে কেউ লাগিয়ে দেয় কোনো ক্ষতি করবে, সকালের ঘটনার জের ধরে যদি ছেলেটার পেছনে কেউ লোক লাগিয়ে দেয়, যদি কোনো ক্ষতি করে, পাতা কাল বিলম্ব না করে অরুণ সরকারের কাছে ছুটে যায়। ঘাসে আচ্ছাদিত খোলা মাঠে দামড়া ছেলেদের দখলে। বাঁশের কুঞ্চিতে লাল হলুদ নীল কাপড়ের ত্রিকোণাকার পাতা দিয়ে বাউন্ডারি দাগ কষা হয়েছে। বাউন্ডারির চতুর্দিকে উঠতি বয়সী ছেলেদের ভিড়, মাঝে মাঝে উল্লাসে ভাসছে তারা। জোরদার হাততালি ও সিটির আওয়াজ শোনা যায়। মাইক হাতে উপস্থাপক হাস্যরত ভঙ্গিতে খেলার বিবরণ দিচ্ছে, পরপর বল শূন্যে ভেসে বাউন্ডারি ক্রস করে দিচ্ছে, আর উপস্থাপক বলছে, এই তো বল আবারও বাউন্ডারির দিকে ছুটছে, ও মাই গড, বাউন্ডারির কাছে তো রামিসা ভাবির একমাত্র জামাই আমাদের বড় ভাই মামুন ভাই দাঁড়িয়ে আছে, বল তার কাছে যাচ্ছে। আরে ভাই, আরে কি হলো? বল তো তার কাছে ভিড়লই না, সে সোজা বাউন্ডারির বাইরে। নিশ্চয়ই রামিসা ভাবি কালো জাদু করেছে, ভাইয়ের কাছে কোনো রমণী তো দূর একটা ভলও ঘেঁষতে পারছে না। যাই হোক, অর্ণব নামক কচি করে ছেলেটা আবারও ছক্কা হাঁকিয়েছে। কি হলো মাইরি? বলে ছক্কা। জিও ছোট ভাই জিও, তুমি আমাদের লাইট, আর এই লাইট দেশের নাম উজ্জ্বল করবে। পত্রলেখা কাঁধে ঝুলানো ব্যাগ, হাতে পেন্সিল আর একটা খাতা বের করে গোটা অক্ষরে কিছু লিখে পাশে মানবটিকে দেখায়। মানব পত্রলেখার পত্রে চোখ বুলিয়ে নেয়। রবিন ভাইয়া, আমি খেলা দেখব। পত্র। রবিন কাগজের পত্র থেকে চোখ সরিয়ে পত্রলেখার দিকে তাকিয়ে বলল, নেভার। দেখেছো কত ছেলে মানুষ এখানে? পাগল তুমি? পত্র। এই মেয়ে, কোথায় যাচ্ছ? পত্রলেখা রবিনকে ফেলেই গুটি পায়ে এগিয়ে যায়। রবিন তপ্ত শ্বাস ফেলে পিছু ছুটে হাত ধরে ভিড়ে ঠেলে সবার সামনে দাঁড় করিয়ে দেয়। এই মেয়েটাকে বোঝানো সাধ্য কার? এখনকার বাচ্চাদের ভিড়, তাই পত্রলেখা অযাচিত পুরুষ স্পর্শ হতে নিরাপদ। সে বলল, এবার হ্যাপিনেস পত্রলেখার মুখে দেখা দেয় না। সে এক ধ্যানে মাঠে কেন্দ্রস্থল পিচের দিকে তাকিয়ে আছে। তেজস্বী রোদে ভ্রু কুঁচকে নিয়েছে। সে এই শীতেও নাকের ডগায় ঘাম জমেছে। মেয়েটি কি স্বামী সোহাগী হবে? রবিন লাজুক হেসে বলে, পত্র ঝালমুড়ি খাবে? আনবো? পত্রলেখা শুনল না বোধ করি। রবিন চলে গেলেও তার মাঝে ভাবান্তর দেখা গেল না। তাই কৌতূহল দৃষ্টিতে এখনও 22 গজের পিচের তার চোখ এখনো 22 গজের পিচে স্থির। ব্যাট আর পিচের শক্ত মাটির ঘর্ষণ ঠকঠক শব্দ ধ্বনিত হয়। হেলমেটের ভেতরে একজোড়া প্রতীক্ষীয়মান চোখ বোলারের গতিবিধি পর্যবেক্ষণ করে। বল নিক্ষেপ করলে তা ব্যাট ছুঁয়ে আবারও ছক্কা হাঁকায়। ত্রিশূর্ধ্ব লোকটার মুখে নাখোশতা। তার বলে ব্যাট করতে এলাকার ছেলেপেলেরা ভয়ে প্যান্ট ভিজে। আর এই দুদিনের ছোকরা তো ক্রমাগত ছক্কা 4 হাঁকাচ্ছে। এই টুটুল কোত্থেকে ধরে এনেছে? সে টুটুলের দিকে তাকায়। ব্যাট হাতে টুটুল বোলারের পাশে দাঁড়িয়ে কলার উঠিয়ে বলে, অর্ণব অলিগলির খেলোয়াড় না, বুঝলে বড় ভাই? খুব শীঘ্রই ন্যাশনাল টিমে দেশের হয়ে খেলবে, বিপিএলও থাকবে। তুমি তো ওর ধারের কাছেও যেতে পারবে না। ব্যাট করার কেরামতি তো দেখলেই, বল করলে সেটাও দেখে নিও। ও বল করলে কোন দিক দিয়ে স্ট্যাম্প উড়িয়ে নিয়ে যাবে সেটা টেরই পাবে না। বন্ধুর জন্য গর্ববোধ করে টুটুল এগিয়ে গিয়ে বন্ধুকে বুকে জড়িয়ে বাহবা দেয়। বোলার আক্রোশে ফেসে পরবর্তী বল করার প্রস্তুতি নেয়। অনেকটা রাগ পুষিয়েই বল নিক্ষেপ করে। অরুণাভ দাগ পেরিয়ে এগিয়ে আসে, ফুল টাস করে বল আবারও বাউন্ডারির দিকে নিক্ষেপ করে। এবার আর তেমন উঁচুতে ওঠেনি, তবে স্ট্রেট শূন্যপথে বাউন্ডারির দিকেই ভাসছে। অফ সাইডে যাওয়া
ক্যাচের চান্স নেই, তাই স্বস্তি ফিরে পায় অর্ণব। কিন্তু তার স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না। বেপরোয়া বল বাউন্ডারি ঘেঁষে দাঁড়ানো এক রমণীর মুখে লেগেছে। অর্ণবর চোখ বড় বড় হয়ে আসে। খারাপ লাগে বেশ। দ্রুতগতিতে ছুটে গিয়ে বল মুখে লেগেছে। দেন ইটস টু মাচ হার্ট হার। সে ব্যাট হাতেই ছুটে যায় সেদিকে, সাথে অন্য খেলোয়াড়। পটলেখার চোখের সামনে পুরনো আমলের টিভির মতো ঝিরঝিরে চ্যানেল ভাসে। তাদের বাড়িতেও এমন একটা টিভি এখনও টিকে যে পটলেখার চোখ ঘুলি দিয়ে মাটিতে বসে পড়ে। বাচ্চা ছেলেরা ভয়ে পালিয়ে যায়। বড়রা এগিয়ে এসে ভিড় জমিয়েছে। সবাই সাহায্যের কথা বলছে, কিন্তু কেউই সাহায্য করে জন্য এগিয়ে আসছে না। যদি ঝামেলায় পড়ে অর্ণব ভিড় ঠেলে সামনে আসে। হেলমেট গ্লাভস খুলে পকেট থেকে রুমাল বের করে মেয়েটার নাকে চেপে ধরে। মুহূর্তেই সফেদ রঙা রুমালটা ভিজে যায়। অর্ণবের অপরাধবোধ গেল, ভয়টাও পেল বেশ। বল নাকে লেগেছে, খুবই সেন্সিটিভ এরিয়া, যাহা কিছু করতে হতে পারে। নাক দিয়ে গলগলীয় রক্ত পড়া মোটেও স্বাভাবিক না। মেয়েটির সাথে যদি কিছু খারাপ হয়। অর্ণব কচ শব্দে ঢোক গিলে বলল, হেই গার্ল, লুক অ্যাট মি, ডিড ইউ লিসেন টু মি? কিন্তু কেউ অ্যান্টেনা ঝাঁকিয়েছে কি? ঝিরঝির টিভির চ্যানেল একটু একটু করে সিনেমা দেখাচ্ছে। পটলেখা বসে থাকার শক্তি লোপ পায় বিধায় গা ছেড়ে দেয়। অর্ণব বাহু মেলে দেয়। পটলেখার হালকা পাতলা দেহ তার বাহুডোরে আটকে গেল। মাটিতে পড়ো না আর। পটলেখা হুট করে বুক ফুলিয়ে চোখ উল্টে দেয়। অর্ণবের হুঁশ হয়। মেয়েটা শ্বাস নিতে পারছে না। সে রুমাল সরিয়ে আবারও বলল, আই এম সরি, এমনটা কখনো হয়নি। আমার বল কখনো কাউকে আঘাত করেনি। ইটস ফার্স্ট টাইম। তুমি কি শুনতে পাচ্ছ? এই। পটলেখা ধীরে ধীরে চোখ বুজে নেয়। টুটুল মাঝখান থেকে ফোড়ন কাটলো। মরে গেল নাকি অর্ণব? জলদি ডাক্তারের কাছে নিতে হবে। অর্ণব বারংবার পটলেখার নাক গলিয়ে খুশি হয়ে যায়। খুশিকে জড়িয়ে ধরে বোনকে। অর্ণিতাকে বিভ্রান্ত দেখায়। সে আশা করেনি প্রহর তাকে জড়িয়ে ধরবে। সে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, হয়েছে, প্লেট নিয়ে যাও, আমি খাবো না। প্রহরের খুশিতে ভাটা পড়ে যায়। তোমার রাগ কমেনি? না। কি করলে কমবে? তুমি এখান থেকে চলে গেলে। যাও বলছি। প্রহর বোতা মুখে বলল, আমি তো তোমার সাথে থাকবো বলে এসেছি। একটুখানি থাকি না আপনি, প্লিজ। যাবে তুমি? প্রহর মাথা নাড়ে। যাবে না। অর্ণিকা
চোখ রাঙায়, তবুও প্রহর যায় না। কাঁদো কাঁদো মুখে বলে, আপু উনি একটু, আমি থাকি না একটু, আমি একটু বিরক্ত করবো না তোমাকে। অরুণিতা আর কিছু বলে না। প্রহর চোখ পিটপিট করে বিছানার উঠে বসে। বিছানায় হেলান দিয়ে রাখা বড় টেডি ছুতে নিয়েও থেমে যায়। বোনের কাছে আবদার জন্য, আমি কি ওকে নিতে পারি? অনিতা ছোট্ট করে সম্মতি দিয়ে টেবিলে গিয়ে বসলো। খাবার দেখে পেটের ভেতর চুচু করে ওঠে। ক্ষুধা সহ্য করার ক্ষমতা তারকে আল্লাহ তাআলা দেয়নি। নিজ হ্যাভি ওয়েটের জন্য কত কষ্ট হয়েছে। কম খাবে, কিন্তু তা খাবার দেখে নিজেকে সামনে রাখতে পারে না সে। অর্ণিতা হাত ধুয়ে খাবার খেয়ে নিল, কিন্তু পেটটা ভরল না। এটুকুনিতে পেট ভরে সে প্রহরের দিকে তাকায়। টেরিটার সাথে বিড়বিড় করে কথা বলছে, ঠুস ঠাস করে মারছে। ওকে কি বলবে আর একটু খাবার আনতে? প্রহর, আপনি? অর্ণিতা ঠোঁট বাঁকিয়ে বলল, কিছু না। প্রহর বোনের হাতে থাকা শূন্য প্লেটের দিকে তাকিয়ে বলল, তোমার টামে ভরেনি না? দাও, আমি আবার এনে দিচ্ছি। অর্ণিতা কিছু বলার সুযোগ না দিয়ে প্রহর প্লেট হাত থেকে ছিনিয়ে নিয়ে বেরিয়ে যায়। অর্ণিতা ফ্যালফ্যাল করে চেয়ে তার প্রস্থান থেকে। একটু পরে প্রহর প্লেট ভরে খাবার নিয়ে উপস্থিত। বোনের হাতে প্লেটটা ধরিয়ে আবারও খেলায় মত্ত হয়। অর্ণিতা হাসলো কি? সবটুকু খাবার চেটেপুটে খেয়ে নেয় অর্ণিতা। আজকের খাবারের স্বাদটা অন্যরকম ছিল। খাবার শেষে ওয়াশরুমে যায় অর্ণিতা। মিনিট পাঁচেক পর ফিরে এসে দেখে প্রহর তার টেরিন জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। অর্ণিতা চোখ পিটপিট করে। মিনিট পাঁচেক রুম পাইচারি করে কেউ অত্যন্ত আসুক তা আর প্রহরকে নিয়ে যায়, কিন্তু কেউ আসলো না। সে কি রেখে আসবে? অর্ণিতা কিছু সময় ভেবে দরজা বন্ধ করে বিছানায় গায়ে এলিয়ে দেয়। কম্বল টেনে ঢেকে দেয় প্রহরকে। নিজেও শুয়ে পড়ে এক পাশে। কেমন অদ্ভুত লাগে। পাশ ফিরে প্রহরের দিকে তাকায়। নিমিষেই সন্দেহ হানা দেয়। চোখ বন্ধ চোখের পাতা পিটপিট করছে। ঠোঁটটাও কেমন মনে হয় হাসছে। প্রহর, তুমি কি ঘুমিয়েছ? হ্যাঁ আপনি। অর্ণিতা ছোট ছোট চোখ বানিয়ে বলল, ওহ আচ্ছা। ঘুমিয়ে পড়লে মানুষ প্রশ্নের উত্তর দিতে পারে, আমার জানা ছিল না। প্রহর নিজ বোকামিতে জিভে কামড় বসায়। পিটপিট করে চোখ মেলে তাকায়। বোনের গোমরা মুখের দিকে তাকিয়ে আদরে ভঙ্গিতে বলল, তুমি কি রাগ করেছ? অর্ণিতা তার জবাব দিল না, পাল্টা প্রশ্ন করলো, এখানে ভাব জমানোর মানে কি? প্রহরের মুখটা কালো হয়ে আসে। কেঁদে দেওয়ার প্রথম ধাপ। সে ঠোঁট উল্টিয়ে বলল, আমি কি চলে যাব? অর্ণিতা হাত বাড়িয়ে তার গাল চেপে ধরে বলল, থাক, আর ভাব ধরতে হবে না, তবে বিছানা ভেজাবে না। আমাকে ডেকে দিবে। প্রহর খুশিতে আত্মহারা হয়ে যায়। থ্যাংক ইউ আপনি, তুমি অনেক সুইট। তোমার মিষ্টি একটা বর হবে, দেখে নিও। অর্ণিতা সূক্ষ্ম দৃষ্টি ফেলে বলল, বর? হ্যাঁ বর মানে হাজব্যান্ড। বাজে বকো না প্রহর, ঘুমাও। লাইট নিভিয়ে দিব? ভয় পাবে না তো? তুমি তো আছোই, ভয় কেন পাবো? পাকা কথা শুধু। অর্ণিতা লাইট নিভিয়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। মিনিট দুয়েক পর প্রহরের ডাক শোনা যায়। মিনমিনিয়ে গলায় ডাকছে। অরুণিতা পাশ ফিরে বলল, কি হয়েছে? প্রহর ভীতু সুরে বলল, আমার ভয় লাগছে, তোমাকে একটু জড়িয়ে ধরি প্লিজ আপনি। একদম না, ভয় লাগলে বেরিয়ে যাও ঘর থেকে। প্রহরের মুখটা কালো হয়ে আসে। অরুণিতা বিরক্ত মুখে বলল, আচ্ছা ঠিক আছে। প্রহর খুশি হয়ে জড়িয়ে ধরে। অরুণিতা ঈষৎ বিরক্ত হলেও কিছু বলে না। পিঠে হাত বুলিয়ে ঘুমাতে বলল। প্রহর আহ্লাদ পেতে আরও আবদার করে বলল, মাথায় হাত বুলিয়ে দাও না আপনি, এভাবে বলে মানা করা যায়? অরুণিতা চুলের ভাঁজে আঙুল গলিয়ে হালকা করে টেনে দেয়। প্রহর আরাম পেয়ে চোখ বুঝে। চোখ নামতে সময় নেয় না। অরুণিতা হাত থেমে নেই। ছোট ভাইয়ের মাথায় সযত্নে বিলি কাটছে। তারপর কি হলো, হুট করে কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে চুমু খেলো। অরুণিতা চুমু খেয়ে ইতস্তত বোধ করে। ভাগ্যিস প্রহর ঘুমিয়ে আছে। মনটা ফুরফুরে যে। পাতা হাসি মুখে পাশে বসে বাহুতে মাথা ঠেকিয়ে বলল, এমডি। অরুণ সরকার পাতার দিকে তাকায়। পাতা টুপ করে চুমু বসায় গালে। অরুণ গম্ভীর মুখে বলল, হঠাৎ এত ভালোবাসা দেখাচ্ছ, কাহিনী কি? কাহিনী হচ্ছে ঘটনা। প্রহর ওর আপনির সাথে ঘুমিয়েছে। তো? পাতা অদ্ভুত চোখে যায়। তো কিছুই না। দিন বুড়ো হচ্ছেন ভোরের বাবা। অরুণ গম্ভীর মুখে ল্যাপটপের কিবোর্ড চেপে আর বলে, এখনও মেয়েরা অরুণ সরকার বলে জ্ঞান হারিয়ে ফেলে, আর তুমি বলছো বুড়ো হয়ে যাচ্ছি। এদিনই তো ব্রাইডাল গহনার ফটোশুটের জন্য এক মডেল এসেছিল। স্যার বলে মুখের ফেনা তুলে দিচ্ছিল। এক সময় কফির অফার দিয়ে বসলো। আমি মানা করলেও পেছনে পড়েছিল। ভাবলাম যাই দেখি কি বলে। জানতে চাইবে না কি বলছিল? পাতার মনটা বিষিয়ে ওঠে। সে কিছু বলল না। অরুণ নিজেই বলল, সোজা সবটা নোংরা প্রস্তাব। লাজ লজ্জা কিছুই নেই। ইচ্ছে তো করছিল জুতা পিটা করে তাড়িয়ে দিতে। টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। মেয়েটা তারই এক উদাহরণ। প্রায়শই আসে এমন প্রস্তাব। পাতা ছোট করে বলল। অরুণ আর চোখে পাতাকে দেখে। মেয়েটা আচ্ছা খাসা মুডের 12টা বানিয়ে দিয়েছে সে। মেয়েটা এখন মনমরা হয়ে আছে। সে ল্যাপটপ বন্ধ করে পাতার কাজ জড়িয়ে বলল, আরে পাতা ভার, মন খারাপ কেন করছো? তোমার তো সোনায় মোড়ানো কপাল। অরুণ সরকার আগাগোড়া শুদ্ধ পুরুষ। কোনো নোংরামি তাকে ছুঁতে পারেনি।
পাতা মুচকি হাসলো শুধু। অরুণ কপালে ঠোঁট ছুঁয়ে বলল, প্রহরকে নিয়ে আসো, ওকে ছাড়া আমার ঘুম হবে না। পাতা নাক মুচকুচকে নিয়ে বলল, সবসময় বাচ্চা বাচ্চা, আমার দিকে তাকানোর ফুসরত কই আপনার? আনছি আপনার ছেলেকে, তারপর নাক ডেকে ঘুমিয়েন। পাতার রাগ হয়, ব্যালকানিতে থেকে ঘরে চলে যায়। অরুণাব পিছু ডাকলেও শোয় না, অগাত্যা উঠে আসতে হয়। ঘরে এসে দেখে পাতা যায়নি, ফোনে কথা বলছে কারোর সাথে। এত টাকা দিয়ে কি করবে ভোর? কোনো সমস্যা হয়েছে? পাতার কথায় অরুণের কপালে ভাঁজ পড়ে। ইশারা করে ফোন লাউডে দিতে, পাতা স্পিকারে দিতে অরুণাবের গলা শোনা গেল, দরকার আছে, তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দাও আম্মু, আর আব্বুকে জানিও না কিন্তু। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমার আব্বু জেনে গেছে। আর কি কাণ্ড ঘটিয়েছো তুমি? টাকা দিয়ে কি করবে? তুমি না বললে টুটুলের বাড়ি থাকবে আজ। এই ছেলে, কথা বলছো না কেন? অরুণাব কপাল চুলকে খুব সাবধানতার সাথে বললাম না, টুটুলের বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি কাল, তাই টুটুলের সারপ্রাইজ প্ল্যান করেছে। আমি ভাবলাম আমিও আঙ্কেল আন্টিদের কিছু গিফট করি, তাই কিছু টাকা লাগবে। অরুণ বিশ্বাস করো না, বললো টুটুলের কাছে ফোনটা দাও। কেন, আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, টুটুলের সাথে কথা বলবো আমি। অরুণাবের মুখটা থমথমে হয়ে আসে। টুটুলের দিকে ফোন বাড়িয়ে ফোন ছুঁড়ে মারে। টুটুল হাসি মুখে কথা বলে অরুণ সরকারের সাথে। অরুণাব অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে। হঠাৎ কি হলো, কি মনে করে ফোনটা কেড়ে নিয়ে বলো, দিতে হবে না কোনো টাকা, ফোন রাখো, বলেই কলটা কেটে দেয়। অরুণ গম্ভীর গলায় পাতাকে বলল, দেখেছো তোমার ছেলের বিহেভিয়ার? আমি পই পই করে বারণ করেছিলাম রাত বিরেতে বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি আমি অ্যালাউ করব না। আমি বাসায় থাকা তো কারো বাসায় থাকাও তো আরও না, কিন্তু ঘাটতেরামি করে বলল থাকবেই। এখন টাকা চাইছে, এই রাত বিরেতে টাকা দিয়ে কি করবে ও? বললো তো কি করবে। আপনি হয়তো রাগ দেখাচ্ছেন। শুনুন ভোরের বাবা, ভোর এখন বড় হয়েছে, ওকে ফ্রিডম দিতে হবে। আপনি সবসময় ওকে 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 ওর সবেতে বা হাত ঢুকিয়ে দেন। এটা করবে না, ওটা করবে না, এটা করো, বাড়ির বাইরে যাবে না, বাইক নিবে না, বন্ধুদের সাথে ঘুরবে না, লাল শার্ট পরবে না, স্যান্ডেল পরে বাইরে যাবে না, হ্যান ত্যান, মানে ওর সব কিছুতে আপনি নিজ ইচ্ছে ঠেলে দেন। আমি কি ওর খারাপের জন্য বলি? তা বলেন না, কিন্তু সবসময় এরকম ক্যাটক্যাট করা, কথায় কথায় খুদ ধরা, ধমক দেওয়া, বিধি নিষেধ আরোপ করা ভোর পছন্দ করে না। ও নিজের মতো চলতে চায়। এই বয়সে সব ছেলেরাই এমনটাই চায়। আপনি নিশ্চয়ই আপনার টিনেজার ভুলেননি। কি করে বেরিয়েছেন ভাবুন তো একবার। অরুণ কপাল চুলকায়। টিনেজার কাটানো প্রতিটি মুহূর্ত তার মনে আছে। সেজন্যই তো ভয়ে জেগে যায়। ভোরের বাবা, এই বয়সটা খুবই সেন্সিটিভ। আপনি ছেড়ে দিবেন তো বিগড়ে যাবে, আবার আপনি খুব বেশি কঠোর হবেন তো জেদ করে আপনি যা বলবেন তার উল্টোটা করবে। ভোর যা করছে তাতেই যেন আপনার সমস্যা। আপনি চান ভোর আপনার মতো করে চলুক, কিন্তু ভোর চায় না আপনার মতো করে চলতে। আপনি ভোরের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনাদের পাকানো জটিল সম্পর্ক আরও সহজ হয়ে গেছে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলল, ও কখনো আমার কথা শোনে? ও তো ওর মতো চলে, আর কিছুদিন পর একটা করে তামাশা খাড়া করবে। যাই হোক, আমি আর কিছু বলবো না। তোমার ছেলেকে ভালো মন্দ কোনোটাই না, যা খুশি করুক, এখন বড় হয়েছে, বাবাকে তো আর লাগবে না। কত টাকা চেয়েছে পাঠিয়ে দাও। পাতা স্নান হেসে অরুণের কাঁধে হাত রাখলো। ভোর না জানুক, সে তো জানে লোকটা ভোরকে কতটা মিস করে। অরুণাব চিন্তিত মুখে হাসপাতালের বিল হাতে বসে আছে। এত টাকা কিভাবে সে এখন পে করবে? তার কাছে 50 টাকাও নেই। 50,000 কোত্থেকে দিবে? এর চেয়ে ভালো ছিল সরকারি হাসপাতালে ভর্তি করানো। এখন ঢের আফসোস হচ্ছে। আপনার ভাবির জ্ঞান ফিরেছে। অরুণাব সামনে তাকায়। মাঝবয়সী মহিলা নার্স দাঁড়িয়ে আছে। সে আশেপাশে চোখ বুলিয়ে বলল, আন্টি, আপনার কোথাও ভুল হচ্ছে, আমার কোনো ভাবি নেই। ভদ্রমহিলা বিরক্তের সাথে বলল, 143 নম্বর কেবিনের মেয়েটা আপনার আত্মীয় না? সাম কাইন্ড অফ, বাট ওনার জ্ঞান ফিরেছে, জলদি চলে যান। বলেই হাওয়া। অরুণাব ভাবনা ফেলে 143 নম্বর কেবিনের সামনে এসে দাঁড়ালো। ভেতরে প্রবেশ করবে, এর মাঝে ফোন বেজে উঠল। অরুণাব ফোন বের করে দেখলো বাবার নম্বর। ফোকুসকে রিসিভ করলে কানে ঠেকায়, কিন্তু কথা বলে না। কত টাকা পাঠাবো? ওপাশ থেকে প্রথম কথা। অরুণাব গম্ভীর গলায় বলল, লাগবে না। 10,000 হবে নাকি আরও বেশি? আমার কারো টাকা দরকার নেই, অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি, যত লাগে তুলে নিও। অরুণাব কিছু বলে না। অরুণ বলল, এই ছেলে, কথা বলছো না কেন? এই কলিজা। অরুণাব গলা খাকারি দিয়ে বলল, আমি ব্যস্ত আছি, রাখলাম। শোনো, আমি ভিডিও কল করি, লাইনে আসবে? অরুণাবের মুখটা আরও থমথমে হয়ে আসে। আব্বু এখনও তাকে সন্দেহ করছে। সে ব্যঙ্গাত্মক সুরে বলে, সুজা সবটা বলে দিলেই তো পারো যে তুমি এনশিওর হবে আমি টুটুলের বাড়িতেই আছি কিনা, নাকি অন্য কোথাও। আসতে হবে না, লাইনে রাখছি। অরুণ কল কেটে দিল। অরুণাব স্বস্তি পায়। ফোনের ইনবক্স চেক করে অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা এসেছে। যাক, চিন্তার অবসান হলো। তবে সে দরজায় কানা নেড়ে ভেতরে প্রবেশ করে। বেডে বসে আছে
পত্রলেখা, নাকে সফেদ রঙের ব্যান্ডেজ, সুশ্রী নজর কাড়া, মুখটা ফুলে আছে, এক চোখে ঈষৎ রক্ত জমাট বেঁধেছে। কারো আগমন খবর টের পেতেই সে মুখ তুলে তাকায়। অরুণা বয়ে গিয়ে এসে বেডের পাশে টুল টেনে বসে অপরাধের স্বরে বলে, আই এম সরি, আমার জন্য আপনাকে এতটা সহ্য করতে হলো, আমি খুবই দুঃখিত। আপনি কি শুনছেন আমার কথা? হেই গার্ল। হাত নাড়ে অরুণাব। পত্রলেখা সাড়া দিল না কোনো প্রকার। চুপচাপ বেডে হেলান দিয়ে বসে থাকে, দৃষ্টিতে উদাসীন ভাব। অরুণাব ঠোঁট বাঁকিয়ে ভাবনায় বুঁদ হয়, এই মেয়ে কথা বলছো না কেন? সে আবার বলল, আপনি কষ্ট করে আপনার ফ্যামিলি কারো নাম্বারটা দিন, আমি তাদের কল করে আসতে বলছি, ওরা এসে আপনাকে নিয়ে যাবে। ডাক্তার এখনই আপনাকে ছেড়ে দিবে বলেছে, জানিয়েছে কয়েকদিনের মধ্যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তবুও আমি আপনার এক্স-রে আর সিটি স্ক্যান করেছি, এক্স-রে রিপোর্ট পেলেও সিটি স্ক্যান রিপোর্ট আসেনি। আপনি অনুগ্রহ পূর্বক কালকে কালেক্ট করে নেবেন, কেমন? আচ্ছা, আপনার নামটা কি? তবুও সাড়া পেল না। অর্ণবের মনে হলো মেয়েটা কাঠপুতুল, কেমন যান্ত্রিক কায়দায় বসে আছে, না কান্নাকাটি না মুখ বেদনার ছাপ, খুবই স্বাভাবিকভাবে বসে যেন কিছুই হয়নি। আচরণগুলো বেশ অদ্ভুত, অন্য কেউ হলে কেঁদে কুটে অস্থির হয়ে পড়তো, অথচ মেয়েটা এখন পর্যন্ত এক ফোঁটা অশ্রু বিসর্জন দিল না, না তাকে বিচলিত দেখালো। সে ফোন বের করে টুরুলকে ডেকে আনলো। টুরুলও ভাব জমানোর চেষ্টা করে পত্রলেখার সাথে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেয়েটা টুটাও শব্দ করেনি। সে হার মেনে নিয়ে বলল, অরুণাব, মনে হচ্ছে তোর ভাবির ঘোর কাটেনি, নিশ্চয়ই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। 1 মিনিট থামাগে, কে ভাবি, কার ভাবি? টুটুল পত্রলেখার দিকে তাকালো। সেই সিগনালে পুতুলের মতো দেখতে মেয়েটা এখন তার সামনে, সাদা কুর্তি, সাদা দোপাট্টা, সাদা সালোয়ারে, পুরোই শুভ্র পরি লাগছে তাকে। যদিও কুর্তি ওড়নায় রক্ত লেগে আছে, নাকের ব্যান্ডেজের জন্য মোটেও অদ্ভুত লাগছে না, বরঞ্চ কিউট লাগছে। সে এসে বলল, এটাই তো তোর ভাবি, সেদিন সিগনালে দেখলাম না। আমি তো ভেবেছিলাম আর পুরো দেখাই হবে না, কিন্তু ভাগ্যের কি লীলা খেলা দেখ। অর্ণব পটলেখার দিকে তাকালো, পটলেখাও তার দিকে তাকিয়ে আছে, বিধায় চোখাচোখি হয়। অর্ণব কয়েক মুহূর্তের জন্য বোধগম্য হারালো, মনে হলো চোখ দুটো তার বড্ড চেনা। কে এই মেয়ে?